নমস্কার, খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গানগুলি অনুষ্ঠানের আজকে ১৩ নম্বর পর্ব। আগের পর্বে বলেছিলাম যে উৎপাতের কথা। এখন উৎপাতটা মানে কি, তখন তো আমি ছোট, স্কুলে তো পড়ি। এবার সমস্যাটা যেটা হলো যে এত সিনেমা করছিলাম, এখনকার মতো তো তখন ছিল না। তখন ভালো ভালো স্কুলে গিয়ে আমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, কিন্তু বলে দেওয়া হচ্ছে অ্যাডমিশন টেস্টে পাসও করে যাচ্ছি। পাস করে যাওয়ার পর বলা হচ্ছে যে আসলে ও তো এমনি ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে ও তো সিনেমা করে, সেই জন্য বাকি ছেলেরা খুব অ্যাফেক্টেড হবে, সেই জন্য ওকে নিতে পারছি না। তো এই করে করে আমার স্কুলের ভর্তি কিছুতেই হচ্ছিল না। তো আমার মা ছিলেন খুব জেদি। তো মা বললেন যে উত্তর কলকাতায় তো এমনিই আছি, আর এমনি কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, যাতায়াতের ক্ষেত্রে স্টুডিও পাড়ায়। তখন তো স্টুডিও পাড়া টালিগঞ্জ, এখনকার মতো বিভিন্ন জায়গায় ওরকম স্টুডিও ছিল না। তো যাই হোক, তো মা বললেন যে তাহলে আমরা দক্ষিণ কলকাতায় শিফট করি। সে একটা সংগ্রামের কথা। সেই দক্ষিণ কলকাতায় শিফট করে সে এখানে ওখানে সেখানে করে গিয়ে আলটিমেটলি আমরা গিয়ে সাদার্ন এভিনিউতে, সেই ঠিকানাটা হচ্ছে 59B সাদার্ন এভিনিউ। তো সেইখানে আমরা আলটিমেটলি আস্তানা গাড়লাম। একটা মজার ব্যাপার হচ্ছে যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের একটা অদ্ভুত মিল। আমি যখন প্রথম ছবির জগতে আসি তখন তো উত্তর কলকাতায়, আর উনি থাকতেন পূর্ণদাস রোডে। সেখানে প্রথম ছবিটা করার পর ওনার বাড়িতে খুবই যাতায়াত থাকতো, খুবই অনেক যাওয়া আসা করতাম, থাকতামও অনেক সময়। মাইমা মানে দীপা চট্টোপাধ্যায়, এছাড়া বুবু মিটিল মানে সৌগত পৌলমী, সৌমিত্র মামার এক ছেলে এক মেয়ে, ওরা তো আমাদের ছেলেবেলার বন্ধু। তো এবারে হয়েছে কি, আমি তো সাদার্ন এভিনিউতে এলাম, সৌমিত্র মামাও সাদার্ন এভিনিউতে এলেন। এবার পরবর্তী সময় সৌমিত্র মামা গেলেন সত্যজিৎ রায় যে বাড়িটায় থাকতেন লেক টেম্পল রোডে, 3 নম্বর লেক টেম্পল রোড। সৌমিত্র মামা তারপরে ওইখানে শিফট করে গেলেন 3 নম্বর লেক টেম্পল রোডে। আমিও গিয়ে পৌঁছলাম লেক টেম্পল রোডে, 6 নম্বর লেক টেম্পল রোড। তো এইভাবে সৌমিত্র মামার সঙ্গে আমার অদ্ভুত সাদৃশ্য ছিল। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো এই সাদার্ন এভিনিউতে যখন এলাম তখন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইবার ব্যাপারে আমার কাছে আস্তে আস্তে কল আসতে শুরু করে, এবং সেই অর্থে প্রথম পেশাদারি যে অনুষ্ঠান, সেই পেশাদারি অনুষ্ঠান সাদার্ন এভিনিউতে যেখানে আমি থাকতাম তার পাশেই লেক প্লেস। এই লেক প্লেসে একটা বিখ্যাত পুজো হয় আদি লেক পল্লী। সেই আদি লেক পল্লীর পুজোতেই আমার প্রথম গান গাওয়া শুরু। আর তখন আমার মা একটি নৃত্যনাট্যে অভিনয় করতেন, গীতিনাট্য বলবো, অভিনয় করতেন। সেখানে পরিচালক ছিলেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় শ্রী গোবিন্দ দাস। ওর কাছে আমি প্রচুর গান তুলেছি, আমি যেসব গানগুলো গাই লোকগীতি, ওর কাছে আমি প্রচুর গান তুলেছি। তা ওর সঙ্গে মা অভিনয় করতেন। তা সেখানে একটা গান ছিল সেলাম বাবু সেলাম বলে। তো সেই গানটি দিয়ে আমার মনে হলো যে এই গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করি, এবং এই সেলাম বাবু সেলাম গানের আরও অদ্ভুত গল্প আছে, যেটা আমি পরবর্তী কোনো পর্বে বলবো। তো এই সেলাম বাবু সেলাম দিয়ে অনুষ্ঠান শুরু করতাম। তো সেই গানটি আগে শোনাই, তারপরে আরও কিছু ঘটনার কথা বলবো। সেলাম বাবু সেলাম, এই সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার। আরে আমার নাম সুজন বাইদা, বাড়ি পদ্মার পার, বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার। ও আমার নাম সুজন বাইদা, বাড়ি পদ্মার পার, বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার। মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, পঙ্খী বাইসা খাই,
সুখের সীমা নাই, মোদের সুখের সীমা নাই। আবার সাপ ধরিয়া খেলা দেখাই, নেই কোনো বিচার বাবু। সাপ ধরিয়া খেলা দেখাই, নেই কোনো বিচার বাবু। ও বাবু, ও বাবু সালাম বারে বার, ও বাবু সালাম বারে বার। আরে আমার নাম সুজন বাইদা, বাড়ি পদার পাহাড় বাবু সালাম বারে বার, ও বাবু সালাম বারে বার। এক ঘাটেতে রান্ধি বাড়ি, আর এক ঘাটে খাই। ঘর বাড়ি নাই, মোদের ঘর বাড়ি নাই। এক ঘাটেতে রান্ধি বাড়ি, আর এক ঘাটে খাই। ঘর বাড়ি নাই, মোদের ঘর বাড়ি নাই। আবার সাপের মাথার মনি বেসা করি যে কারবার মোরা। সাপের মাথার মনি বেসা করি যে কারবার বাবু। ও বাবু, ও বাবু সালাম বারে বার, ও বাবু সালাম বারে বার। আরে আমার নাম সুজন বাইদা, বাড়ি পদার পাহাড় বাবু সালাম বারে বার, ও বাবু সালাম বারে বার। সালাম বাবু সালাম, এই সালাম বারে বার। ও বাবু, ও বাবু, ও বাবু সালাম বারে বার, ও বাবু সালাম বারে বার, ও বাবু সালাম বারে বার। এই গান দিয়ে আমার অনুষ্ঠান শুরু হতো। তখন বেশিরভাগ অনুষ্ঠানে আমি এই গান গাইতাম। আর এরপরে হলো কি, ছবির শুটিংয়ের সঙ্গে সঙ্গে গানের অনুষ্ঠানের পরিমাণ প্রচুর বেড়ে গেল। কারণ একটা ওরকম ছোট্ট ছেলে সেই লোকগীতি গায়, সেটা একটা আকর্ষণ ছিল। আর তখনকার দিনের অনুষ্ঠানে, তখনকার যে বিচিত্রানুষ্ঠান হতো তার মজাটাই আলাদা ছিল। এবং সেখানে যে কোনো বিচিত্রানুষ্ঠানেই বাংলার তাবড় তাবড় যারা সঙ্গীত শিল্পী তারা গাইতেন। কিন্তু তার সঙ্গে মজার ব্যাপার ছিল যে আমরা দুটো শিশু শিল্পী, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে রুমকি ঝুমকি, ওরা নাচে ছিল। সেটা হচ্ছে রুমকি ঝুমকি মানে দেবশ্রী রায়, দেবশ্রী রায় আর তার দিদি ঝুমা, এরা দুজনে নাচতো আর আমার গান। এই যে দুটো অনুষ্ঠান, এই দুটো অনুষ্ঠান ভীষণ পপুলার থাকতো। আর ফাংশানের আর বিভিন্ন নামি দামি শিল্পীদের নাম, যেরকম কাগজে তখন বিজ্ঞাপন বেরোতো, কিন্তু ফাংশানে তেরকম কাগজে এরকম বিজ্ঞাপন বেরোতো, বেরোনোর সঙ্গে সঙ্গে তারপরে লেখা থাকতো এবং সঙ্গীতে মাস্টার অরিন্দম আর নৃত্যে রুমকি ঝুমকি। এইটা ছিল তখনকার প্রোগ্রামের অ্যাট্রাকশান। এবং এই করতে করতে এমন এমন অনুষ্ঠান করেছি। ওই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে একটি বিখ্যাত অনুষ্ঠান হয়েছিল, অশোক কুমার নাইট। এই অশোক কুমার নাইটে আপনারা বিজ্ঞাপন, আমি দেখাচ্ছি, বিজ্ঞাপনের ক্লিপিং দেখলে বুঝতে পারবেন। সেখানে অশোক কুমার তো ছিলেনই, ছিলেন কিশোর কুমার, মোহাম্মদ রফি থেকে আশা ভোসলে থেকে শুরু করে সব শিল্পী, এবং তার সঙ্গে বাংলার থেকে বিভিন্ন শিল্পীর সঙ্গে আমিও ছিলাম। কিন্তু সেই অনুষ্ঠানটির এক দুঃখজনক ঘটনা ঘটে। প্রথম আমি গাইতে উঠি, প্রথম ওই অনুষ্ঠানের প্রথম শিল্পী আমি ছিলাম। আমি গাইতে উঠি, তারপরেই আগুন জ্বলে যায় প্যান্ডেলে। তার কারণ সাউন্ড সিস্টেম একদম ঠিক ছিল না, উদ্যোক্তারা সাউন্ড সিস্টেম একদম ঠিক দেননি। তার ফলে দর্শকের রোষে তারা পুড়িয়ে দেয় এবং সেখানে বহু মানুষ হতাহত হয়েছিলেন এবং তারপরে অনুষ্ঠানে পারমিশন দেওয়াই বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, এরপরে বিভিন্ন অনুষ্ঠানে, যেমন আমার এখনও মনে আছে বারুইপুরে এরকম অনুষ্ঠান আছে, সেখানে উত্তম কুমার, কিশোর কুমার, তার সঙ্গে আমি। এরপরে জামশেদপুরে একটা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে, সেটা মানে তখনকার দিনের একজন প্রখ্যাত অনুষ্ঠান ব্যবস্থাপক ছিলেন
শ্রদ্ধেয় বারিন্ধর, সেই বারিন্ধরের ভাই শ্রদ্ধেয় রামকৃষ্ণ ধর, তো তাঁর উদ্যোগে জামশেদপুর একটা অনুষ্ঠান হয়েছিল, যেখানে শিল্পী ছিলেন কিশোর কুমার, সুলক্ষণা পণ্ডিত এবং মাস্টার অরিন্দম। এবং সেখানে কি মুশকিল হয়েছিল, সে আমি প্রোগ্রাম করতে উঠেছি আর যেখানে গান গাইছি, আর তা আমি ধুতি পাঞ্জাবি পরে গান করতাম, আর যেখানে গান গাইছি সেখানে এত হাওয়া, আর আমার মা আমার সঙ্গে হারমোনিয়াম বাজাতেন একজন, তখনকার দিনে তো অত প্রচুর যন্ত্রী নিয়ে তো গান হতো না, তো আমার সঙ্গে জাস্ট তবলা আর একটা পারকাশন, আর মা হারমোনিয়াম বাজাতেন। তো এবার এত হাওয়া দিচ্ছে, আমার ধুতি যাচ্ছে উড়ে, আর মা খালি এরকম করে ধুতিটা মানে ঠিক করছেন আর হারমোনিয়াম বাজছে, এরকম করে ঠিক করছেন, হারমোনিয়াম বাজছে। তো যাই হোক, তো সেইখানে যখন আমি যাচ্ছি, তখনকার দিনে কিন্তু তিনি কিশোর কুমার, তিনি তো মানে আকাশের চাঁদ। তো যাই হোক, কিন্তু তিনি যে ট্রেনে আমরা জামশেদপুর গেছিলাম, সেই ট্রেনেই আরেকটা কামরায় উনি সঙ্গে গেছিলেন। অবভিয়াসলি প্ল্যাটফর্মে ভিড় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, জামশেদপুর স্টেশনে নেমে আমরা যে গাড়িতে গেলাম, সেখানে কিন্তু উনি, আমি, সুলক্ষণা পণ্ডিত, আমার মা, আমরা সব চারজনে মিলে অনুষ্ঠান স্থলে পৌঁছেছিলাম। এটা আজকালকার দিনে ভাবা যায়? তিনি কিশোর কুমার, ভেবে দেখুন। এইখানে একটা মজার ঘটনা ঘটেছিল, যে সেটা যখন আমরা ট্রেনে যাচ্ছি, যে কামরায় আমি ছিলাম সেই কামরায় কিশোর কুমারের ভাই শ্রদ্ধেয় অনুপ কুমার তিনিও ছিলেন। তো তখন আমার একটা, আমি বললাম না আগে ওই প্যান্ডেলে গিয়ে মাঝে মাঝে সব বিখ্যাত গানগুলো 3-4 লাইন গিয়ে দিতাম, তখন আমি চেষ্টা করতাম ইয়ার্ডলিং করার কিশোর কুমারের। তো আমি ওই একদিন পাখি উড়ে ওইটা খুব গাইতাম, কিন্তু এখন হয়তো সেরকম ইয়ার্ডলিং করতে পারবো না, আপনাদের মুখরানা শোনাবো, কিন্তু আপনারা কিছু মনে করবেন না, অত ভালো ইয়ার্ডলিং হয় না, কিন্তু ছোটোবেলায় খুব ভালো ইয়ার্ডলিং করতাম। তো সেটা আমি অনুপ কুমারকে শুনিয়েছিলাম, তা উনি তো একদম মুগ্ধ হয়ে গেছিলেন শুনে। একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন আহা হা হা আহা হা হা আউ আহা হা হা আউ আহা হা আউ। এইভাবে শুরু হলো বিভিন্ন অনুষ্ঠানে আমার গান গাওয়া, আর সেখানে বরেণ্য সব শিল্পীদের সঙ্গে আলাপ হলো, তাদের সান্নিধ্যে এলাম। সেই সব অনেক গল্প আগামী পর্বে বলবো। তবে একটা অদ্ভুত সুযোগ এসে গেল, সেটা যে সুযোগ যেটা পরবর্তী সময় ইতিহাস হয়ে গেছিল, সেই গল্প বলবো আগামী পর্বে। আপনারা ভালো থাকবেন আর দেখতে থাকবেন খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গানগুলি। নমস্কার।